হাই ফ্রেন্ডস, গ্লোবট্রটার্সের আজকে যে মালয়েশিয়ার যে ট্রিপটা চলছে তোমরা জানো যে কুয়ালালামপুরে আমাদের বেসিক্যালি আজকে ডে 2 আর আমরা বেরিয়ে পড়েছি অলরেডি, দেখতেই পাচ্ছ একদম মানে ফ্রেশন আপ হয়ে। তো কালকে তোমরা দেখেছো যে আমরা কলকাতা থেকে কিভাবে কুয়ালালামপুর এসে পৌঁছলাম। তো এখন আমরা একটা গ্র্যাব বুক করে নিয়েছি এবং এটা সবথেকে কনভিনিয়েন্ট ফর দি শর্টার ডিস্টেন্স। এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ লঙ্গার ডিস্টেন্সে ট্রেন সবথেকে কনভিনিয়েন্ট হয় এখানে, শর্টার ডিস্টেন্সে কিন্তু গ্র্যাব। এবং ওই ধরে নাও 8 রিঙ্গিত 9 রিঙ্গিত 7 রিঙ্গিত এরকম রেট আসছে। তো এখন আমরা যাচ্ছি KL সেন্ট্রাল স্টেশনে, যেটা এখানে খুব বড় একটা জাংশন স্টেশন, এবং সেখান থেকে আমরা ট্রেন ধরবো ফর বাতু কেভস। এবং বাতু কেভস এখান থেকে, হ্যাঁ মানে এখানকার ওটা MRT বলে ওদের। তো যাই হোক, তো আমরা এখান থেকে ওটা ধরে উইল গো টু দি বাটু কেভস। অ্যান্ড বাটু কেভস ইজ ওয়ান অফ দি লাইক ট্যুরিস্টদের বলতে পারো যে মোস্ট লাইক একটা ডেস্টিনেশন ইন কুয়ালালামপুর। তো আমরা যেটা ডিসাইড করলাম যে এখন দুপুরবেলাটা এই সময়টা ফাঁকা আছে, আমরা চট করে এটা দেখে নিই, দেন উইল কাম ব্যাক টু দি হোটেল এগেন। একটু আমরা মানে তোমার লাঞ্চ ফাঞ্চ করে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব হচ্ছে ফর তোমার KL টাওয়ার। তো তারপরে তো সন্ধ্যেবেলা পেট্রোনাস টাওয়ার অ্যান্ড বাদ বাকি যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখবই টোটাল। তো ওভারঅল যদি এখন অবধি বলি, মালয়েশিয়ার ওয়েদার ডেফিনেটলি বলতে পারো হট অ্যান্ড হিউমিড। তো এসিতে থাকলে কমফোর্টেবল লাগছে, কিন্তু বাইরে যদি আমি দেখি আর কি, মানে তোমাদের মানে আউটসাইড টেম্পারেচার আই গেস অন্তত 25 to 30 ডিগ্রিজ। মানে আমাদের অভ্যাস রয়েছে, এমন নয় যে আমরা মানে কলকাতায় এই টেম্পারেচার দেখি না। তো অভ্যস্ত, কিন্তু মানে সুদিং বা খুব মানে প্লেজেন্ট ওয়েদার এরকম বলা যাচ্ছে না। তো বাটু কেভস হচ্ছে মূলত বলতে পারো যে একটা হিন্দু টেম্পল ইন দ্য হার্ট অফ কুয়ালালামপুর, এবং একদম সেন্ট্রাল থেকে 12-13 কিলোমিটার ডিস্টেন্স। রাফলি MRTতে হয়তো 20-25 মিনিট সময় লাগবে, সেটাও তোমাদেরকে দেখাবো সেই জার্নিটা। এবং সেখানে মূলত হচ্ছে তোমার কার্তিকেয়ার একটা মূর্তি রয়েছে, বিরাট বড় একটা স্ট্যাচু রয়েছে, এবং সেখানে অনেকগুলো কেভ রয়েছে, অনেকগুলো গুহা রয়েছে। তো সেগুলো সবকটা এক্সপ্লোর করার চেষ্টা করবো, জানি না কতটা করতে পারবো, করে মোটামুটি চেষ্টা করবো যে সানসেটের আগে আমরা কিন্তু KL টাওয়ারে চলে আসতে, সো দ্যাট আমরা KL টাওয়ারে থেকে সানসেটটা যাতে দেখতে পারি, সেরকমই প্ল্যানিং রয়েছে। তো চলো তোমরাও দেখতে থাকো যে আমাদের বাটু কেভ দেখার এক্সপিরিয়েন্স কেমন হয়। ডে 2তে আমরা আজকে এখানে মালয়েশিয়াতে আমরা কুয়ালালামপুরে কী কী এক্সপ্লোর করছি, কী কী দেখছি, কী কী খাচ্ছি, সব কিছু থাকবে তোমাদের জন্য। আর যদি এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। KL সেন্ট্রাল কুয়ালালামপুর শহরের সবথেকে বড় ট্রানজিট হাব। 2001 সালে শুরু হওয়ার পর 2021 সাল পর্যন্ত এটিই ছিল সাউথ ইস্ট এশিয়ার সবথেকে বড় রেল স্টেশন। দৈনিক প্রায় 1 লক্ষ মানুষ এই রেল পরিষেবা গ্রহণ করেন। বাটু কেভস 2 tickets. Sorry? 1 hour? 1 ঘন্টা পরে ট্রেন। No other option. ট্রেনের জন্য 1 ঘন্টা সময় থাকায় আমরা সিদ্ধান্ত নিলাম যে পায়েলের জন্য একটা ট্যুরিস্ট সিম কার্ড কেনার। সিম কার্ড নেওয়ার জন্য পাসপোর্টটা কিন্তু অবশ্যই ক্যারি করবে। সিম কার্ড দিয়ে না? হ্যাঁ, ডিজি, হ্যাঁ, 10 ringgit না? 5 GB internet for 1 week. Okay. Or calling? TikTok, Facebook, Instagram, Twitter, unlimited. And calling? Calling you need to recharge. Okay. Balance zero. Balance zero. India code minimum. Oh, India code coming. আমরা এসেছি মোবাইল সিম নেওয়ার জন্য, ট্যুরিস্ট সিম নেওয়ার জন্য। এখানে ডিজি কোম্পানির একটা সিম পাওয়া যায়, যেটা আমি অনেক রিভিউতে শুনেছি যেগুলো খুব ভালো হয়। তো সেটার জন্য 10 ringgit হচ্ছে সিমটার জন্য, 5 GB তোমার
ইন্টারনেট রয়েছে, আর এই ছেলেটি যে দোকানে রয়েছে সেই দোকানে ওরা দোকানে খালি আলটিমেটলি তোমার হচ্ছে হিন্দিতে কথা বলতে পারে। তো এটা একটা সুবিধা হলো। আর সাথে তুমি যেরকম চাইবে কলিংয়ের জন্য রিচার্জ করতে সেটা করা যাবে, বাট ইন্টারনেটটাই মেনলি এখান থেকে হোয়াটসঅ্যাপ কল বা আদার্স পারপাসগুলো সার্ভ হয়ে যাবে একটা সিম নিলে। ঠিক আছে তো? হ্যাঁ, চলো, থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই এর দোকানে আসুন, আমি দোকানের নামটাও দেখিয়ে দিচ্ছি। এটা KL সেন্ট্রালেই রয়েছে, সবটা ভীষণ কোঅপারেটিভ, হিন্দি বোঝে, মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের যে কোনো হেল্প লাগলে ও হেল্প করে দেবে, এবং আপনার আমরা কিভাবে যাব না যাব সেগুলোও গাইড করে দেবে। ইনফ্যাক্ট ওর দোকানের নাম হচ্ছে নিউজ প্লাস। আমরা যেটা ডিসাইড করলাম সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি এখন রাফলি 2:30 বাজে, তো ট্রেনটাও যে 3:04। তো আমরা যেটা ডিসাইড করলাম যে আমরা গ্র্যাবে না গিয়ে, কারণ গ্র্যাবে যেতে গেলে প্রচুর রাস্তায় ট্রাফিক থাকবে, প্লাস প্রাইসটা অনেক বেশি, প্রায় 20 রিঙ্গিট চার্জ করছে। সেখানে আমরা অনেক মানে হাফ অফ দি প্রাইসে আমরা পৌঁছে যাবো, অ্যান্ড অনলি 15 মিনিটস এখান থেকে বললো বাটু কেভস ট্রেনে লাগবে। তো আমরা 3:04 ট্রেনটা ধরবো, এক্সপেক্টেড 3:30 নাগাদ পৌঁছবো। তারপর আমরা অ্যাকর্ডিংলি রুটটা প্ল্যান করবো। তো আমরা এই ফাঁকে আমরা লাঞ্চ করে নিচ্ছি। তো এসছি একটা তোমার মালয়েশিয়ান রেস্টুরেন্টে স্টেশনের মধ্যেই, এবং সেখানে আমরা কি খাবারটা অর্ডার দিচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই আইটেমটা মূলত অর্ডার দেওয়া হয়েছে। পায়েল তো অলরেডি ছবি টবি তোলা স্টার্ট করে দিয়েছে। দেখতে কেমন লাগছে আইটেমটা? ভালো, এবার খেতে কেমন জানি না। খাবারটা ছিল ঠান্ডা আর পেটে খিদে ছিল চরম, তাই ফাস্ট ফরওয়ার্ড মোডে খেয়ে নিলাম। আমরা যেটা করবো সেটা হচ্ছে KTM এর টিকিটের কাউন্টারের সামনে দাঁড়িয়ে যাচ্ছি। আমরা টিকিট কাটছি ফর বাতু কেভস। তো এবার ট্রেনে চড়বো, ট্রেনে চড়ে 15-20 মিনিট লাগবে। তো ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছবো। একটা ওভারঅল ঘন্টাখানেকের একটা ডেফিসিট নিয়ে চলছি। তো দেখা যাচ্ছে এটা কীভাবে সন্ধ্যেবেলা অবধি ম্যানেজ করা যায়, কারণ ফিরে এসে KL টাওয়ার যাওয়ার প্ল্যানিং রয়েছে, তো সেটা করবো। তো লেটস সি আর কি। বাটু কেভসের জন্য যে রেল পরিষেবা তার নাম KTM বা কমিউটার রেল, অর্থাৎ শহর এবং শহরতলির মধ্যে যেটা চলে। দুজনের ভাড়া পড়লো প্রায় 5 রিঙ্গিট 20 সেন্ট, অর্থাৎ 100 টাকার মতো। তো টিকিট স্ক্যান হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা বাটু কেভের জন্য টিকিট নিয়ে নিয়েছি। প্ল্যাটফর্ম 5 থেকে ট্রেনটা ছাড়বে অলরেডি, এই দেখো দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, KL সেন্ট্রাল থেকে বাটু কেভসের দূরত্ব 15 কিলোমিটার, আর ইন বিটুইন স্টেশন সংখ্যা হচ্ছে 7টা। তো আমরা ফাইনালি বাটু কেভসে চলে এলাম, আর এক্স্যাক্টলি 34 মিনিট সময় লাগলো। আর ট্রেনটা এক্স্যাক্টলি যে টাইমে ছাড়া সেই টাইমেই ছেড়েছিল, তো টাইমিং ওয়াইজ কোনো মানে সমস্যা নেই, কিন্তু 34 মিনিট সময় লাগে। তো ডিস্টেন্স আছে, এটা বোঝাই যাচ্ছে। প্ল্যাটফর্ম থেকে বেরোতেই চোখে পড়বে কেভস ও তার মূর্তিগুলো। আমরা প্রথমেই যে গুহাটি দেখতে গেলাম তার নাম হচ্ছে রামায়ণা কেভ, যার জন্য প্রবেশ মূল্য 10 রিঙ্গিত পার হেড। সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত এটি খোলা থাকে। তো আমরা প্রবেশ করলাম হচ্ছে রামায়ণা কেভের মধ্যে। এটা বাটু কেভেরই একটা বলতে পারো এক্সটেনশন। তো এটা খুব একটা সিঁড়ি চড়তে হয় না, যারা বয়স্ক হয়তো পায়ের সমস্যা আছে বা অন্য কোনো কন্ডিশন রয়েছে, তো সেখানে খুব একটা সিঁড়িতে চড়ার এখানে ব্যাপার নেই। প্রথমেই তোমাদের চোখে পড়বে সীতার স্বয়ম্বরের দৃশ্য, যেখানে শ্রীরাম শিবধনু তুলে ধরেছেন। এরকমই রামায়ণের সমস্ত ছোট বড় ঘটনা এখানে ক্রমানুসারে দেখানো হয়েছে।
তারপর আমরা প্রায় 100 ধাপ সিঁড়ি চড়ে দেখতে গেলাম কৈলাস গুহা। নিঃসন্দেহে রামায়ণ কেভের সব থেকে সেরা জায়গা এটি। এই সেই কুম্ভকর্ণের ঘুম ভাঙানোর যে দৃশ্য, সেই দৃশ্য এখানে করা হয়েছে। কুম্ভকর্ণ শুয়ে রয়েছেন, তাকে জাগানোর জন্য যে কত কিছু করতে হয়েছিল সেটাই দেখানো হচ্ছে। তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতে হয়েছিল ঘুম থেকে ওঠানোর জন্য। দেখো, ডিটেলিংগুলো ভালো, প্রত্যেক কটা মূর্তি যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভালো, এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা বলবো সেটা হচ্ছে যে মেনটেনেন্স খুব ভালো। তো আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো একটাই কথা বলবো, সেটা হচ্ছে হাইলি রেকমেন্ডেড, যদি বাটু কেভস আপনারা ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটা আসবেন। পায়েল প্রথমে ডিসাইড করতে পারছিল না মানে কি মিস করতে, সত্যি। তো আমার কথা হচ্ছে যে এখানে যদি আসো 10 রিঙ্গিট খরচ হবে, সেটা খরচ করে এটা কিন্তু মাস্ট ওয়াচ, এটা কিন্তু আসতে হবে। এবার আমরা মেন যে মূর্তিটা রয়েছে, কার্তিকের মূর্তিটা রয়েছে, ওদিকে যাব। হাউ মেনি স্টেয়ার্স? 272. 272। দেখা যাক। তো বাঁদর কিন্তু আপনারা দেখতে পারবেন একদম মানুষের সাথে সহাবস্থান। এটা 200 স্টেপে আমরা এলাম। আর 1/3 বাকি আছে, তো চড়াই শুরু করলাম, পৌঁছে যাব। আমি ভেবেছিলাম 1 ঘন্টা টোটাল আপ অ্যান্ড ডাউন ধরে, জানি না ভিতরে কি রয়েছে সেটাকে যদি কনসিডার না করি তাহলে অতক্ষণ সময় লাগার কথা নয়। এটা 15 মিনিটসের মধ্যে আই থিঙ্ক উঠে যেতে পারবো, দেখা যাক। এখানে কেভগুলো দেখতে পাচ্ছেন, ন্যাচারাল কেভ কিন্তু সব। সো ফাইনালি পৌঁছে গেলাম 272 স্টেয়ার্স। এবার আপনাদের নিয়ে মূল গুহায় প্রবেশ করছি। এবার দেখাবো আপনাদের এখানে কি কি রয়েছে না রয়েছে। তো এখানে কিন্তু শুজ পরেই যাওয়া যাচ্ছে, অ্যান্ড স্মোকিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। কিছু পোর্শনে মনে হচ্ছে শুজ খুলতে হতে পারে, সেটা দেখছি। এটা হচ্ছে মেন টেম্পল।
Sri Velayuthar temple. Shoes are not allowed. আপনাকে বেয়ার ফিট যেতে হবে, দেখতেই পাচ্ছেন সবাই যাচ্ছে। এর পাশে কিন্তু আরও একটা টেম্পল আছে, তো সেটার জন্য আরও 50 সিঁড়ি চড়তে হবে। তো চলো, এত দূর যখন এসছি তো এটাও ট্রাই করে নেওয়া যাক। 50টা সিঁড়ি চড়তে হবে মোটামুটি। লেটস স্টার্ট। ভাল্লি দেইগানাই মুরুগান টেম্পল। ন্যাচারাল কেভটাকে দেখো কিভাবে ওরা জায়গাটাকে মন্দিরে কনভার্ট করেছে। এখানে যদি কেউ চায় তাহলে সে হয়তো ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারে বা হয়তো এখানে নারকেল চড়াতে পারে, তো সেই সমস্ত অপশানসগুলো দিয়ে দিয়েছে। তবে এখন কিন্তু দর্শনটা সম্ভবত বন্ধ আছে, আমি এই মুহূর্তে ঠাকুরের কোনো মুখ দেখতে পাচ্ছি না। এনিওয়েজ, এই অবধিই ছিল, আর তো কোনো এক্সটেনশনের মধ্যে দেখতে পাচ্ছি না, আরও কোনো সিঁড়িতে ওঠা বা সেরকম কোনো অপশানস পাচ্ছি না। তাহলে এবার নামার পালা। 50% চলেই এসেছি, দেখতেই পাচ্ছ। তবে একটা বৃষ্টি আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যে কারণে একটু পা চালিয়ে নামছি। নামাটা অতটা কষ্ট হলো না, বুঝতেই পারছো যে চট করে নেমে গেছি। তো এবার পায়েলকে খুঁজতে হবে, পায়েল এটাতে যায়নি, তো পায়েলকে খুঁজবো, কয়েকটা ফটোগ্রাফি করে বেসিক্যালি এখান থেকে বেরিয়ে যাব। কারণ আমাদের যেটা বললাম যে আমাদের কেএল টাওয়ারে যাওয়ার প্ল্যান আছে, ওখানে অবজারভেটরি ডেস্ক রয়েছে, তো সেই ডেকে যাব। তো এগুলো করার প্ল্যানিং রয়েছে। তো দিনের আলো থাকতে থাকতে ওই মোটামুটি ধরো যখন সানসেট হচ্ছে ওই সময়ের মধ্যে যাওয়াটা দরকার, তো সেগুলো চট করে বেরোবো। এখন মোটামুটি হাতে সময় আছে, দেখি কিভাবে যাওয়া যায়। মালয় ভাষায় বাটু শব্দটার অর্থ হচ্ছে রক। ভারতের বাইরে অন্যতম ধর্মীয় পীঠস্থান হিসেবে বাটু কেভস ভারতীয়দের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। মন্দিরে ওঠার যে 272টি সিঁড়ি, তা প্রথম রং করা হয় 2018 সালে। তারপর থেকেই ট্যুরিস্টদের জন্য এটাও একটা বিরাট বড় অ্যাট্রাকশন। এরপরেই ঠিক যেভাবে এসেছিলাম সেই একইভাবে আমরা ফিরে যাই কুয়ালালামপুর। যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে যে আমাদের ধরো কেএল টাওয়ার যাব, তো পেট্রোনাস টাওয়ার যাব, তো এগুলো যে প্ল্যানিং ছিল সেটাকে পোস্টপোন করতে হলো। কারণ 6:30টার সময় আমরা এখানে পৌঁছোই এবং 6:30 থেকে টানা প্রায় 3 ঘন্টা, অলমোস্ট 3 ঘন্টা টানা বৃষ্টি হয়েছে। এবং আমি দেখলে তুমি বুঝতে পারবে যে গাছের পাতা টাতাগুলো দেখো, বুঝতে পারবে তোমরা যে এখনও এখান থেকে জল পড়ছে। তো মানে লিটারেলি বেরোনো যাচ্ছিল না রুম থেকে। আমরা জাস্ট রুমের মধ্যে থেকে বসে পেট্রোনাস টাওয়ার আর আমাদের কেএল টাওয়ার দেখছিলাম। তো এখন ফাইনালি বেরোলাম, এখন 9:30 বেজে গেছে রাত্রে, তো খুব একটা বেশি অপশান নেই, ডিনারেরও টাইম হয়ে গেছে। তো ন্যাচারালি আমরা এখন জালানালোরে আসছি। যারা খেতে ভালোবাসো তো তাদের জন্য আমরা একটু বেসিক্যালি স্ট্রিট ফুড এক্সপ্লোর করবো জালানালোরে। তারপরে আশেপাশে যদি কিছু স্কোপ থাকে অন্য কোথাও ঘুরে দেখার, নিশ্চয়ই তোমাদের দেখাবো। তো চলো, প্ল্যানটা একটু চেঞ্জ হলো, কিন্তু আমরা একটা মোস্ট হ্যাপেনিং প্লেসে যাচ্ছি এই মুহূর্তে, আমাদের কুয়ালালামপুরের জালানালোর। তোমাদেরকে দেখাতে থাকবো যে সেখানে গিয়ে আমরা কি কি মজা করছি। জালানালো যাওয়ার আগে আমরা ছাংকাট বুকিত বিন্তাংয়ের রাস্তায় ঢু মারলাম। এবং বুঝতেই পারছো যেটা বলছিলাম যে এটাই অ্যাকচুয়ালি হচ্ছে কুয়ালালামপুরের নাইট লাইফ। দেখো ইন্ডিয়ান থিম আর কি, তোমার ডেস্ক বা রেস্টুরেন্ট যাই বলো না কেন,
তো সেই কারণের জন্য তোমার এখানে ট্রাই কালার বেলুনস লাগিয়েছে, সেগুলো খুব ইন্টারেস্টিং, ভালো লাগে আর কি। মানে বিদেশে এসে দেশের একটা কালচারকে এরা ধরে রেখেছে, এই জিনিসগুলো ভালো লাগে। কিছুটা বলতে পারো যে মানে আমাদের ইন্ডিয়ান ট্যুরিস্টদেরকে ট্র্যাপ করার ব্যাপারও থাকে, যে তারা যেন এখানেই বেশি করে আসে, তো সেটা একটা ব্যাপার থাকে। কিন্তু ওভারঅল যাই হোক মানে জিনিসটা ভালো লাগে আর কি, এবং প্রচুর ইন্ডিয়ানস আর কি আসেও। দেখো এখানে কি হচ্ছে, মানে রাত যেন শুরু হয়েছে সবে, ঠিক আছে। তো আমরাও কিছু জায়গা ডেফিনেটলি এক্সপ্লোর করবো, কিছু জায়গা দেখবো, কিছু জায়গায় আমরাও নিজেরা খাবো। তো কেমন হয়, কি কি করি, সেটা কমপ্লিটলি তোমাদেরকে দেখাতে থাকবো। তারপর খানিকটা এগোতেই মনে হলো আমরা যেন ভুল করে ব্যাংককের রাস্তায় হাঁটছি। সারি সারি মাসাজ পার্লার আর গ্রাহকদের ধরার জন্য সেই সব দোকানের কর্মীদের অবিরাম প্রচেষ্টা। আমরা চলে এসেছি হচ্ছে স্ট্রিট ফুড মার্কেটে, এবং এখান থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু স্ট্রিট ফুডের বাজার। তো দেখো পরপর তোমরা দেখতেই পারবে এখানে যে স্ট্রিট ফুড, কিন্তু আমরা এইখান দিয়ে রাইট টার্ন নিলেই আর কি ওই এক্স্যাক্ট জায়গাটায় পৌঁছে যাব যেটা জালানালোরের স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। তো সেইখানটা আমরা চলে এসেছি, এবং ভিড়টা দেখুন শুধু। খেতে খেতে মানুষকে গান শোনানো হচ্ছে, দেখুন ইনি কিন্তু এখানে গান করছেন যাতে মানে কিরকম আয়োজন ভাবুন, লোকজন খাবার খাচ্ছে, পাশে একজন গান গেয়ে শোনাচ্ছে, তাদেরকে এন্টারটেনমেন্ট করছে। আমার কিন্তু ডিনার করার একেবারে এখন ইচ্ছে নেই, মানে এখানে যেরকম দেখে মনে হচ্ছে রাত 10টা বাজে, এবং এটা মনে হচ্ছে না জাস্ট ইভিনিং একটা স্টলিং চলছে আর কি। লোকজন সন্ধেবেলা ঘুরতে বেরিয়েছে, আমাদের ওখানে যেরকম হয় আর কি, ঠিক আছে, পাড়ার চায়ের দোকানে ঠেকে তেলে ভাজা মুড়ি চা, মানে এরকম আর কি বেরিয়েছে লোকজন সবে। খুব একটা যে সিরিয়াস খাওয়ার মুডে কেউ যে রয়েছে এরকমটা কিন্তু মনে হচ্ছে না। তো এটা খুব ইন্টারেস্টিং। আমিও খুব একটা মানে ডিসাইড করিনি এখন অবধি যে আমরা কি খাবো, সো দেখছি এখন অবধি, দেখা যাক কি খাওয়া যায়। Sorry? Fried food durian. Okay. And this one? Fried banana. Give me 2 banana fry and 1 this one. Spicy? Yeah, spicy. তো 13 রিঙ্গিত পড়লো আমাদের এই খাবারগুলো খুব একটা গরম না, মানে মেবি হয়তো এখন বন্ধ হয়ে যাওয়ার সময়, তো মেবি হয়তো সেই কারণে। একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে একটা আইটেম আমরা নিয়েছি, এটা হচ্ছে যে পটাটো ফ্রাই, আর একটা আইটেম আমরা নিয়েছি সেটা হচ্ছে যে বানানা ফ্রাই। এই হচ্ছে কলা আর কি ভেজে দিয়েছে, তো টেস্ট করে দেখা যাক। একটু আনইউজুয়াল খেতে লাগছে, পাকা কলা ভাজা। তো আমরা বেরিয়ে এলাম ওখান থেকে, তো স্ন্যাক্স কিনেছিলাম তোমরা দেখেইছো। তো খুব যে দারুণ টেস্টি এটা বলবো না, একটা ডিফারেন্ট কিছু ট্রাই করা হলো এই আর কি। আলুর যেটা রয়েছে ওটা আমাদের মানে বিভিন্ন মেলা টেলাতে এখন পাওয়াই যায় বিভিন্ন জায়গায়। তো যাই হোক আর কি, হুজুক বসে কিনলাম, খুব একটা ভালো না, ঠান্ডা। ওই কলার যে ইয়েটা ছিল, ব্যানানা ফ্রাইটা ছিল, সেটা মোটামুটি লাগলো খেতে। এবার আমরা ঠান্ডা ছিল, অতটা ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা ছিল, মানে হাফ গরম হাফ ঠান্ডা টাইপের। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তো এটা আমরা একটা বাংলাদেশি একটা ব্লগারের একটা মানে ব্লগে আমি দেখেছিলাম, তিনি হাইলি রেকমেন্ড করেছিলেন এই রেস্টুরেন্টটার কথা, তিনি বলেছিলেন। তো সেটাতেই যাব। তো চলো সেটা যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে। চলে এসেছি, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আল শরীফা।
তো এটা হচ্ছে তোমার জালান আলোরেরই জাস্ট যে মেন রোডটা থেকে আমরা ওই নাইট যে ক্লাবের যে রাস্তাটা রয়েছে ওটা যাওয়ার পথে বাঁদিকে আর দোকানটা, এবং এটা মোভ বলে একটা হোটেল রয়েছে জাস্ট তার অপোজিটে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই রেস্টুরেন্টটায় আমরা ভেতরে যাব। তো এই হচ্ছে নাসি কান্দার, বেসিক্যালি একটা তোমার রাইস, ঠিক আছে, আর একটু কালার্ড রাইস, তার সাথে একটা চিকেনের তোমার লেগ পিস দিয়েছে। লেগ পিস না, এটা বোধহয় তোমার হ্যাঁ লেগ পিস প্লাস একটুখানি ওপরে বেসটা রয়েছে। আর তার সাথে গ্রেভিটা তুমি তোমার চয়েসের নিতে পারো। আমি চিকেনের একটা গ্রেভি নিয়েছি, তো কেমন খেতে জানি না, এখন আমরা খাবো এবং খেয়ে তোমাদেরকে বলছি যে কীরকম খেতে হয়েছে, অ্যাকচুয়ালি কীরকম খেতে লাগছে। একটু মিষ্টি মিষ্টি খেতে, কিন্তু মানে একদম যে দেখতে খুব স্পাইসি, কিন্তু খেতে কিন্তু অতটা স্পাইসি না। রাইসটা অনেকটা স্পাইসি লাগছে, বা রাইসের মধ্যে যে গ্রেভিটা আমি এনেছি ওটা স্পাইসি। এই চিকেনের পিসটা কিন্তু একদম স্পাইসি নয়। পায়েল আবার কিন্তু মানে ম্যানেজ করে গ্রিন স্যালাড নিয়ে নিয়েছে এর সাথে ফ্রিতে, তো এটাকে এখনও রেডি করছে। দেখতেই পাচ্ছ যে কিউকাম্বার দিয়েছে, অনিয়ন দিয়েছে, আর একটা পাতিলেবু দিয়েছে, নুন টুন দিয়ে যেরকম হয় আমাদের নর্মাল স্যালাড বাড়িতে যেরকম খাওয়া হয় সেরকম বানানো হচ্ছে। আর এই সেই চিকেনের পিসটা এখনও অবধি আমরা হাফও খেয়ে উঠতে পারিনি, বাট খাবার আবারও বলছি খাবার কিন্তু খুবই টেস্টি। খাবার টেস্টি এবং যতটা স্পাইসি দেখতে লাগছে অতটা স্পাইসি কিন্তু নয়। আমার ধারণা ছিল খুব স্পাইসি হবে হয়তো, কালারটা দেখে আমার সেরকমই মনে হয়েছিল, বাট সেরকম কিন্তু নয়। আর এখন এটা স্যালাড দিয়ে খেতে কিন্তু আরও ভালো লাগবে। আচ্ছা, আর একটা খাবার কিন্তু অ্যাডিশন হয়েছে খাবারের আমাদের ইয়েতে, সেটা হচ্ছে যে একটা চিকেনের তোমার সলিড পিস, একদম তন্দুরি টাইপ, দেখতেই পাচ্ছ যে সেই চিকেন একটা নিয়ে এসেছি সলিড পিস। কারণ আমার ফেভারিট হচ্ছে সলিড পিস আর পায়েলের হচ্ছে লেগ পিস, তো এটা একটা অদ্ভুত কম্বিনেশন আমাদের। তো এই যে সলিড পিস চিকেনটা নিয়ে এসেছি, এটা আমি এখন মোটামুটি সময় নিয়ে খেতে পারবো আর কি। মানে এটা প্রায় ধরে নাও আমাকে হাত লাগাতেই হচ্ছে একটু, অনেকে বলবে হয়তো আনহাইজিনিক বা সামথিং, তো অসুবিধা নেই, কারণ এটা প্রায় অ্যাটলিস্ট 250 গ্রামের একটা পিস হবে। তো বুঝতেই পারছো যে এটা এইভাবে খাওয়া যাবে না, সময় নিয়ে সুন্দর করে খেতে হবে। তো শুরু করলাম। এবার আমরা হোটেলের দিকে ফিরছি, মোটামুটি ধরে নাও এখান থেকে মিনিট 10 মতো লাগবে হেঁটে যেতে। সো ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। একটাই রিকোয়েস্ট তোমাদের, সেটা হচ্ছে যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, মালয়েশিয়া সিরিজের আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ইভেন যদি খারাপও লেগে থাকে, তাহলে কিন্তু কমেন্ট বক্সে এসে অবশ্যই জানিও। তোমাদের মতামতটা ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি মালয়েশিয়া সিরিজের বাকি ভিডিওগুলোতে দেখতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল আইকন আছে ওটাকে একবার ক্লিক করে দিও। আগামী দিনে যত ভিডিও আমি এই সিরিজে নিয়ে আসবো, আরও ইন্টারেস্টিং টপিক্সের উপরে নিয়ে আসবো, সেগুলো প্রত্যেকটার নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি রাজীব সাহা, আর তোমরা দেখছো গ্লোব টটার্স ইউটিউব চ্যানেল। আমি মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং সেখানকার ভিডিও বানিয়ে তোমাদের জন্য আপলোড করছি এই চ্যানেলে। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রিপশনের পাশে যে বেল আইকন আছে ওটাকে প্রেস করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।